হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পেলিং ভ্রমণের প্রথম পর্বে প্রথম দিনে আমরা পেলিংয়ে এসেই পেলিংয়ের সৌন্দর্য দেখতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে হোটেলের সম্বন্ধে কিছুই তোমাদের জানানো হয়নি। যাই হোক বন্ধুরা, আজকের বেশ কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। হোটেলের ফটো আগেই দেখেছো, এটা ছিল রিসেপশন, এটা ছিল আমাদের ঘর। ঘরের এই সোফাতে বসেই বাইরের এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপের ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল আমাদের বাথরুম। বাথরুমে সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল। আর এটা ছিল ডাইনিং হল। ডাইনিং হলের পাশেই ছিল রিসেপশন। আজ 3/12/2023 আমরা ব্রেকফাস্ট করে রিসেপশনে বসে অপেক্ষা করছি আমাদের গাড়ি আসার জন্য। আমাদের গাড়ি এসে গেছে। গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি আজকের পেলিং থেকে রাবাংলার উদ্দেশ্যে। পথের শোভা খুবই সুন্দর। বিভিন্ন বাহারি ফুল দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখে নেব বেশ কিছু সাইট সিন। রাবাংলা যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন ছিল কেটেশ্বর শিব মন্দির। এই শিব মন্দির লেক শিব মন্দির নামেও পরিচিত। এই মন্দির সারাদিনই খোলা থাকে। মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। বেশ খানিকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের আশেপাশের সৌন্দর্য খুবই মনোরম। মন্দিরটা অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত। আশপাশ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। দূর থেকে শোনা যাচ্ছে জলের মিষ্টি আওয়াজ। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লোহার ব্রিজ। তলা দিয়ে বয়ে যাচ্ছে নদী। এই নদীরই আওয়াজ আমরা দূর থেকে পাচ্ছিলাম। এই নদীর নাম হলো রঙ্গিত নদী। দেখ বন্ধুরা, জায়গাটা কত সুন্দর, চোখ যেন ফেরানো যায় না। সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য আর এই জলের ধ্বনি সারা জীবন মনকে ভালো রাখবে। পাহাড়ের এই সৌন্দর্য মনের মণিকোঠায় সারা জীবন থেকে যায়। আমরা বেশ খানিকটা সিঁড়ি ভেঙে নিচে নেমে ব্রিজের ওপরে উঠে পড়লাম। ব্রিজের গেট এখন খোলা রয়েছে। সন্ধ্যের পরে গেটটা বন্ধ করে দেওয়া হয়। আশেপাশের খুব সুন্দর ভিডিও তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। নীলাভ সবুজ জল, খুবই সুন্দর। বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম মনের মণিকোঠায় ফ্রেম করে রাখবো বলে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি লেক শিব মন্দির। চলো ভিতরটা দেখি। বাঁদিকে জুতো খুলে ডান দিকের পথ ধরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে একটা বিশাল বড় হনুমানজির মূর্তি রয়েছে। মন্দিরের ভিতরটা অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত আর নানা ধরনের গাছ দিয়ে সাজানো। বেশ খানিকটা পথ এগিয়ে এসে আমরা 108 শিব মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের সামনেই রয়েছে ষাঁড়ের মূর্তি। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরটা এখন একটা পাক দিয়ে ঘুরে তারপরে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরিয়ে এসে আশেপাশের মনোরম প্রকৃতিটা দেখলাম বন্ধুরা। পারিপার্শ্বিক প্রকৃতি এত সুন্দর যা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না। মন্দিরের সামনেই পাহাড়। পাহাড় আর মন্দিরের মাঝখান দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। তার মিষ্টি আওয়াজ
এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব আরও সব মন্দিরগুলো দর্শন করতে। ভিতরে সব সময় মন্ত্র উচ্চারিত হচ্ছে, বেদপাঠ হচ্ছে, ঘণ্টার ধ্বনি বাজছে, যেন একটা আধ্যাত্মিক পরিবেশ। যারা নিস্তব্ধতা পছন্দ করো তারা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারো। বন্ধুরা, তোমরা ওয়েস্ট সিকিম আসলে রাবাংলা যাওয়ার পথে এই লেকশিপ শিব মন্দির অবশ্যই দর্শন করে যেও। এখানকার পারিপার্শ্বিক প্রকৃতি এত মনোমুগ্ধকর, আমি তোমাদের বলতেই পারি যে তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম। আধ্যাত্মিক পরিবেশ থেকে বেরিয়ে এসে আবার ব্রিজ ক্রস করে চললাম নেক্সট গন্তব্যের দিকে। ব্রিজ ক্রস করার সময় আবার একটা সিঙ্গেল ফটো তুলে নিলাম। ব্রিজ পেরিয়ে দেখলাম একটা বোর্ড, তাতে লেখা শ্রী কেটেশ্বর শিবধাম। এই বোর্ডটা যাওয়ার সময় খেয়ালই করিনি। যাই হোক, আমরা আবার গাড়িতে উঠে রাবাংলার উদ্দেশ্যে রওনা দিলাম। রাবাংলা যাওয়ার পথ যে এত ভয়ঙ্কর হবে তা বুঝতেই পারিনি বন্ধুরা। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আমরা গাড়িতে একদম বসে থাকতেই পারছিলাম না। কিছু কিছু জায়গায় রাস্তা এত সংকীর্ণ ছিল যে মনে হচ্ছিল যেন এই বুঝি আমাদের গাড়িটা কত ফিট নিচে খাদে পড়ে যাবে, তা আমরা জানি না। রাস্তার পাশে গাছগুলো সব ভেঙে পড়েছিল। আসলে এবারে সিকিমের প্রকৃতি এত রুষ্ট হয়েছিল যে অনেকবার ভূমিধস নেমেছিল। তার চিহ্ন এখনও সিকিমের চারিদিকে ছড়িয়ে রয়েছে। যে পথেই যাচ্ছি সে পথেই তার চিহ্ন রয়েছে। নয় কাজ হচ্ছে, নয় রাস্তা একদম নেই, সেখানে তৈরি হচ্ছে নতুন রাস্তা। পাশের পাহাড়গুলো ভেঙে ভেঙে রাস্তা বাড়ানো হচ্ছে। সমস্ত যেন ধ্বংস হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা বেশ খানিকটা রাস্তা, দুর্গম রাস্তা পার করে একটু ভালো রাস্তার মুখ দেখলাম। এই খারাপ রাস্তার জন্য গাড়িটা মাঝে মাঝেই দাঁড়াচ্ছিল, তাই মাঝে মাঝেই একটু ফটো তুলে নিচ্ছিলাম ভালো ভালো গাছের। এর মধ্যে ড্রাইভার ভাইয়েরও একটা ফটো তুলে নিলাম, যে আমাদের এই দুর্গম রাস্তা পার করে নিয়ে গিয়েছিল। আবার একটু ভালো রাস্তা পার হতেই পড়ে গেলাম আবার একটু খারাপ রাস্তায়। এখানে পাশের পাহাড়গুলো ভেঙে রাস্তা চওড়া করা হচ্ছে, তাই পাহাড় ভাঙার কাজ চলছে। যাই হোক, দুর্গম রাস্তা পার করে আমরা পৌঁছে গেলাম রাবাংলার বুদ্ধ পার্কে। বুদ্ধ পার্ক দর্শন করে তারপর আমরা রাবাংলার হোটেলে যাব। এই জায়গাটা অনেকখানি জায়গা, ফাঁকা বিস্তৃত জায়গা। খুব সুন্দরভাবে প্রবেশদ্বার সাজানো রয়েছে, দুদিকে সোনালি ঘণ্টা, মন্ত্র লেখা সোনালি ঘণ্টা, যেগুলো সাজিয়ে রাখা রয়েছে। এখানে টিকিট কাউন্টার লেখা রয়েছে সময় সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে পার পারসন ঢুকে গেলাম ভিতরের জায়গাটা অনেকখানি ফাঁকা বিস্তৃত। কি অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা, শুধু দু চোখ ভরে মন ভরে দেখতে হয় এই সৌন্দর্য। সবাই বেশ কিছু ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। এইসব ফটোগুলো
ফ্রেম করে মনের মণিকোঠায় রেখে দেব। এখন বেশ খানিকটা সিঁড়ি ভেঙে নিচে নেবে চললাম 130 ফুট বুদ্ধের কাছে। এখন আমরা বুদ্ধ মূর্তির কাছে এসে গেছি। এই মূর্তিটি আর পার্কটি স্থাপিত হয়েছিল 2006 সাল থেকে 2013 সালের মধ্যে। এখানে যে ব্যাটারি চালিত গাড়িটি রয়েছে, এই গাড়িটি সমস্ত পার্কটা ঘুরিয়ে দেখায়। এখানে এই পবিত্র জল ভরা টাব রয়েছে। এই টাবগুলো মধ্যে পয়সা ফেলে উইশ করলে সেই উইশটা নাকি পূরণ হয়। যাই হোক, ঠাকুরের একটু ফটো তুলে নিলাম। তুলে নিয়ে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, পাঁচিলের গায়ে কত নাম না জানা পাহাড়ি গাছ সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এখন আমরা এসে গেলাম আমাদের রাবাংলা হোটেলে। বুদ্ধ পার্ক থেকে আমাদের হোটেলের দূরত্ব 5 মিনিট। হোটেলে ঢুকে আমরা এখন চলে যাব আমাদের রুমে। দেখো, রুমটা খুবই সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। খুব আহামরি কিছু একটা সাজানো নেই, তবে যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ফুডিং লজিং মিলিয়ে 1200 থেকে 1400 টাকা রেট। সিজন অনুযায়ী এই রেটটা চেঞ্জ হতে পারে। এটা ছিল বাথরুম। সব কিছুই আধুনিক ব্যবস্থা আছে। এরপর আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চটা খুবই সাজিয়ে গুছিয়ে ওনারা পরিবেশন করেছেন, খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আজ এখানেই শেষ করলাম।